আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশের প্রধান পত্রিকা, মানে আমি এটাকে প্রধান পত্রিকাই বলি, এটা নিয়ে অনেক আপত্তি আছে, তারপরে আমি মনে করি এই মুহূর্তে দেশের প্রধান পত্রিকা হচ্ছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো যখন কোনো একটা নিউজ দিয়ে, যে কোনো একটা নিউজ দিয়ে আমি সাধারণত যেটা করি, আমার যদি কোনো দ্বিধা থাকে সেটাকে আমি কনফার্ম করার জন্য আমি প্রথম আলো চেক করি যে প্রথম আলো কি লিখেছে। এই যে প্রথম আলোর প্রতি নির্ভরতা, এটা কিন্তু প্রথম আলো অর্জন করেছে। পুরো আওয়ামী লীগ আমলে তারা সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই খারাপ ছিল এবং সরকার প্রধানকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলতে যে তিনি প্রথম আলো পড়েন না এবং প্রথম আলো সম্পর্কে উনি বিষোদ্গার করেছেন বহুবার, মানে হাসিনা সরকার। তারপরেও প্রথম আলো কিন্তু তার সেই অবস্থানটা বজায় রেখেছে। কিন্তু ইন্টারেস্টিং হলো, আজকে প্রথম আলোতে একটা নিউজ প্রচারিত হয়েছে, সেটা হলো ওনারা বলতে চাচ্ছেন না, শিরোনামটা এরকম যে বিএনপির কাছে 20 আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভার হিস্সা ও মন্ত্রিসভায়ও হিস্সা। এই ওনারা লিখেছেন শিরোনামটা। ভেতরে মূল বক্তব্যটা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে এখন তো বিএনপি অথবা এনসিপি অথবা জামাত অথবা অন্যান্য এবি পার্টি এবং অন্যান্য পার্টি যেগুলো আছে তারা তো নানা ধরনের নির্বাচনী জোট করছে, কার সঙ্গে কে জোট করে নির্বাচন করবে। এর মধ্যে আমরা দেখেছি যে জামাতে ইসলাম তার 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু তারপরেও বলা হচ্ছিল জামাতও জোট করতে পারে এবং যদি কারোর সঙ্গে খুব কার্যকর কোনো জোট হয় তাহলে হয়তো তারা সেখান থেকে কিছু আসন ছেড়েও দিতে পারে। একই রকম কথা বলা হচ্ছে বিএনপি সম্পর্কেও, কারণ বিএনপি এর মধ্যে 237টা আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এরা কেউ চূড়ান্ত না, কিন্তু সম্ভাব্য প্রার্থী। সম্ভাব্য প্রার্থী তারা যেহেতু চূড়ান্ত না, 300 করতে পারত, কিন্তু তা তারা করেনি, 237টা করেছে। 63টা আসন তারা ফাঁকা রেখেছে। কেন? এটা নিয়ে প্রশ্ন হয়েছে। বলা হচ্ছে তাহলে হয়তো তারা এই আসনগুলো অন্য কাউকে দেবে, কারোর সঙ্গে জোট করবে, এরকম। বিএনপি কিন্তু বলেছে মাঝখানে যে 237টা আসন তারা ঘোষণা করেছে সেগুলো চূড়ান্ত না, ওখানে আবার চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে বিএনপির একটা নির্বাচনী জোটের কথা একটু আগে থেকে শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা প্র্যাকটিক্যাল কথা না। আমি নিজে যদি বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে থাকতাম তাহলে আমি এই ধরনের জোট করতে চাইতাম না। যখন সেটা আমার ব্যাপার, আমি যেভাবে বুঝি। কারণ জোটটা মানুষ কখন করে? যখন দেখে অন্য একটা দল, ছোট দল, সে হয়তো খুব একটা বড় মানে আসন পাবে না, কিন্তু তাদের কিছু ভোট আছে, 10% অথবা 8%, 7% ভোট আছে, এবং কোনো কোনো আসনে বড় দল যেটা আছে ওইখানকার তার হয়তো ওই 7-8% ভোট নিয়ে একটু দ্বিধা আছে যে ওইটুকু ভোট পেলে হয়তো তারা জয়ী হতে পারে, ওইটুকু ভোট পেলে তার না হলে তারা হয়তো হেরে যেতে পারে। এরকম কিন্তু আমরা আগের নির্বাচনগুলো দেখেছি। কাজে যেমন 96-এর যে নির্বাচনটা হয়েছিল সেখানে বিএনপি কিন্তু অনেক আসনে এই 500-600 এরকম ভোটে কিন্তু হেরে গিয়েছিল। তারা যদি ওই নির্বাচনে জামাত ইসলামের সঙ্গে পেত তাহলে তারা জিততে পারত। এই জন্য তারা 2001 সালে জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচন করেছে এবং ওখানে আবার আওয়ামী লীগের জন্য একই ভাগ্য ছিল। কাজে জোটটা সাধারণত এভাবে হয়। তো এখানে বিএনপির কিছু কিছু জোটের কিছু তাদের সঠিক কিছু দল আছে যাদের সঙ্গে তারা গত 15-16 বছর ধরে আন্দোলন করেছে একসঙ্গে, তাদেরকে তারা কিছু হয়তো আসন দেবে। যেমন গণ অধিকার পরিষদ আছে, তারপর নাগরিক ঐক্য আছে, তারপরে এনডিএম, এগুলো আছে কিছু। এদেরকে তারা হয়তো কিছু মানে আসন দেবে, এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে, প্রচলিত আছে। হতেও পারে, না হতে পারে। কিন্তু এনসিপির সঙ্গে তাদের এরকম একটা সম্পর্ক আছে এটা আমি কখনো শুনিনি, বরং আমি বিভিন্ন সময় দেখেছি এনসিপি বিএনপিকে তীব্র ভাষায় সমালোচনা করে, এনসিপি বিভিন্ন লিডাররা। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি আর যাই হোক এনসিপি কে সঙ্গে নেবে না। এবং আরেকটা কারণ হলো এনসিপি খুব বেসিক্যালি খুব মানে অসাধারণ কোনো ভোট ব্যাংক আছে, এটাও আমার কাছে কখনোই মনে হয় নাই। এনসিপি যারা শীর্ষ পর্যায়ের নেতা তারাও নির্বাচনে কতটুকু ভালো করতে পারবে, তার এলাকায় তাদের খুব ভালো ভোট আছে, এটা আমার কখনোই মনে হয় নাই। দুই একটা জায়গায় হয়তো তাদের কিছুটা ভোট আছে, যেমন হাসনাত আব্দুল্লাহর যে আসনটা, সেখানে তার একটা পরিচিতি এবং তার একটা জনপ্রিয়তা আছে বলে আমি শুনেছি। আমার কথা বিশ্বাস করেন না, আমি যতটুকু শুনেছি সেটা আমি বলি। এবং হান্নান মাসুদ যে এলাকায় আছেন, ওনার যে বাড়ি হাতিয়াতে, ওখানেও তার কিছুটা জনপ্রিয়তা আছে বলে আমার ধারণা হয়েছে আর কি। তো এরকম দুই একটা আসন ছাড়া তাদের আর কোনো খুব বেশি একটা
ওদের জনপ্রিয়তাও খুব একটা আছে ওই এলাকায়, এটা আমার কাছে কখনোই মনে হয় নাই। তাহলে তার সঙ্গে বিএনপি নির্বাচনী জোট করতে যাবে কেন, কি লাভ? 3টা পয়েন্ট। একটা হলো এর সঙ্গে জোট করলে আপনার ক্ষমতায় যাওয়াটা নিরঙ্কুশ হয়, দ্বিধাহীন হয়, সন্দেহমুক্ত হয়, এটা একটা। দ্বিতীয় কারণ হলো এখানে তাদের অনেক ভোট আছে, সেই ভোটগুলি তারা প্রায় জয় হয়েই যাবে হয়তো বা, তাকে একটু আমরা হেল্প করি, এটা একটা। আরেকটা হতে পারে এই দলের সঙ্গে আমার নীতিগত অনেক মিল আছে, বিভিন্ন সময়ে আমাকে তারা মরাল সাপোর্ট দিয়েছে, অতএব তার সঙ্গে আমি জোট করবো। যেটা নাকি এই যে মাহমুদুর রহমান মান্নার দল অথবা নূরের দল অথবা জুনায়েদ সাকির দল, এগুলির সঙ্গে তার কিন্তু একটা এই ধরনের ঐক্য আছে যে তাদেরকে মরাল সাপোর্ট তারা বিভিন্ন সময় দিয়েছে। কিন্তু এই সাপোর্ট তারা এনসিপির কাছ থেকে পায়নি, তাহলে তারা এনসিপির সঙ্গে জোট করবে কেন? তাও আবার 20টা আসন দিয়ে। ভাবেন, কেবল 20টা আসনই না, কিছু কিছু ক্ষেত্রে তারা মন্ত্রিত্ব চাচ্ছে, তারা মিনিমাম 3টা মন্ত্রিত্ব চাচ্ছে। এই নিউজটাতে এই কথা বলা হয়েছে। 3টা মন্ত্রিত্ব মানে বোঝাই যাচ্ছে যে মাহফুজ আলম আছে একজন, তারপরে আপনার আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম যেহেতু আগে মন্ত্রিসভায় ছিল, মানে উপদেষ্টা পরিষদে ছিল, হয়তো তাকেও নেওয়ার কথা ভাবা হচ্ছে। তো এই ধরনের একটা, তো এই যে রিপোর্টটা, আমি রিপোর্টটা মানে মোটামুটি মন দিয়ে পড়লাম, আমি কোথাও এখানে দেখলাম না তো ওনারা এটা কার সঙ্গে কথা বলে এই রিপোর্টটা করেছে। উনি বলেছে যে উভয় দলের সূত্র, উভয় দলের সূত্রের সঙ্গে তারা আলাপ করেছে, এবং উভয় দলের সূত্রটা কে তা কিন্তু তারা ক্লিয়ার করেনি। তারা বলছে যে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের 4 জন নেতার সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে, এবং এই বিষয়ে ওয়াকিবহাল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলো। তার মানে এনসিপির 4 জন লিডার এবং বিএনপির একাধিক নেতার সঙ্গে তারা আলাপ করছে, এবং সেই আলাপে তারা এই সিদ্ধান্তে পৌঁছে যাবে, রিপোর্টটা করেছে যে তারা এনসিপি 20টা, বিএনপির কাছ থেকে 20টা আসন চায়, যে আমাদের ঢাকা থেকে হবে 4 জন, এবং তাদেরকে কমপক্ষে 3টা মন্ত্রিত্ব দিতে হবে, কারণ তা না হলে তারা নির্বাচনের পর তাদের তো একজন সেফটি লাগবে, সেই সেফ গার্ড হিসেবে তারা সেটাও চায়। এবং এখানে রিপোর্টে আরো বলা হয়েছে যে তারা জামাতের সঙ্গে যেতে আগ্রহী না, কারণ তারা দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায় না। তারা চায় তারা মধ্যপন্থা দল, এবং বিএনপি যেহেতু মধ্যপন্থা দল, অতএব তাদের সঙ্গে আঘাত করলে, জোট করলে তাদের জন্য বেশ সুখকর হবে। মূলত এই কথা। এইখানে একটা ইঙ্গিত আছে যে কেন তারা এই রিপোর্টটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য একটা কথা বলা হয়েছে। সেই কথাটা কি, নির্বাচনী জোট এবং সমঝোতা নিয়ে এই মাসের 2 তারিখে, মানে নভেম্বরের 2 তারিখে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনায় রাখবো। এই যে কথাটা 2 তারিখে বলেছেন, আমার ধারণা এই রিপোর্টার সাহেব এইটাকে কেন্দ্র করে তার চিন্তার কল্পনার পাখাগুলি মেলেছেন, আমার ধারণা। আর আমি কল্পনার কথাটা বললাম কেন সেটা আমি বলছি একটু পরে। সেটা হলো গিয়ে, হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে এই জোটের কথা তারা যে বলছে, প্রায় সকল আসনেই তো বিএনপি মনোনয়ন দিয়ে দিয়েছে তাদের, যেমন হাসনাত আব্দুল্লাহর আসন, অথবা আপনার হান্নান মাসুদের আসন, অথবা নাসিরউদ্দিন পাটোয়ারির আসন, এগুলো সবগুলি তো তারা দিয়ে দিয়েছে। তাহলে এখন কি হবে? এই রিপোর্টে এমনও বলা হয়েছে দেওয়া হলেও ওই সেগুলো আবার উল্টো করা হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। পুরো রিপোর্টে মাত্র 1 জন লোককে কোট করা হয়েছে, শেষে দিয়ে সেটা পাবেন আপনারা। সেখানে হলো এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে এই রিপোর্টার ধরতে পেয়েছেন, এবং তিনি প্রথম আলোকে বলেছেন যে এই মুহূর্তে নির্বাচনী জোট নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করছেন না, স্ট্রেট কথা। কিন্তু তাহলে পুরো রিপোর্টটা তো ওনার যে স্পেকুলেশন, তা কিন্তু মনিরা শারমিন কিন্তু নাই করে দিল। ইন্টারেস্টিং হলো এই রিপোর্টটা প্রকাশিত হওয়ার পর আমি বেশ কয়েকটা পত্রিকায় এই ধরনের নিউজ দেখলাম। তার মধ্যে যেমন দৈনিক কালবেলা তারা এই নিউজটা করেছে, একই জিনিস আমি সেটাও পড়ে দেখেছি, মোটামুটি একই ধরনের কথা। মানে প্রথমত যা লিখেছে ওইটাই মোটামুটি বলা যায় যে রিপ্রোডাকশন তারা করেছে। এবং আজকের পত্রিকা এবং কালের কণ্ঠ তারাও এই নিউজটা করেছিল, কিন্তু আমি অনলাইনে যে এটা খুঁজে পেলাম না। তাদের কিন্তু গুগলে সার্চ করে পাবেন, তারা নিউজটা
দিয়েছিল, পরে বোধহয় উঠিয়ে নিয়েছে, এর সত্যতা প্রমাণ করতে পারেনি। এখন এই দুই পত্রিকায় নিউজটা উঠিয়ে নেওয়ার কারণে আমার কাছে প্রথম আলো রিপোর্টের সত্যতা নিয়ে আসলে একটু সন্দেহ তৈরি হয়েছে। এই ব্যাপারে এনসিপির রিয়াকশন কি? এনসিপি কিন্তু একটা বিবৃতি দিয়েছে এবং তারা বিবৃতি দিয়ে বলেছে এই ধরনের কোন রকম মন্ত্রিসভার আসন কিংবা মন্ত্রিসভার পদ তারা চায়নি। এই সংবাদটা পুরোপুরি বিভ্রান্তিকর এবং বিভ্রান্তিকর এই বিবৃতিটা, এই প্রতিবাদ, এইটা আপনার ওনাদের যে বিবৃতি, অফিসিয়াল বিবৃতি, এটা একাধিক মিডিয়াতে প্রচারিত হয়েছে। আমার কাছে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। সে পয়েন্টটা হলো যে এই ব্যাপারে এনসিপির যিনি মানে একজন শীর্ষস্থানীয় নেতা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন। এটা আমাদের রস আছে, বাট ইন্টারেস্টিং। তিনি বলেছেন 20টা সিট ও 3 জনের মন্ত্রিত্ব দেওয়ার বিষয় নিয়ে প্রথম আলোর প্রকাশিত খবর মিথ্যা। দেশের সংকটকালে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো। দেশের সংকটকালে প্রথম আলো আগুনে ঘি ঢেলে দেয়। তারপরে বলছে মতি ভাইকে বলবো, মানে প্রথম আলো যিনি সম্পাদক মতিউর রহমান, তাকে উদ্দেশ্য করে বলছেন যে মতি ভাইকে বলবো আপনি হয় সাংবাদিকতা করেন না হয় রাজনীতি করেন, প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক সময় অনেক কথা বলেন, উল্টাপাল্টা কথাও বলেন, আক্রমণাত্মক কথা বলেন, হাস্যরস তৈরি হতে পারে এমন কথাও বলেন, কিন্তু ওনার এবারে যে কথাটা, এই কথাটাকে কিন্তু আমি খুব সিরিয়াসলি নিয়েছি এই কারণে উনি কিন্তু মতিউর রহমানের মতো একজন সাংবাদিককে রসিকতার ছলে বলেছেন যে একজন সম্পাদক হিসাবে আপনার করণীয়টা কি। এবং আমিও বলবো জনাব মতিউর রহমান, আপনি সম্পাদক হিসাবে কিন্তু এখানে সেন্সিবল কোনো আচরণ করতে পারেন নাই। আপনার রিপোর্ট ছাপা হয়েছে আপনার পত্রিকায়, কিন্তু ওই রিপোর্টটা পড়ে কোনো পাঠক কিন্তু সন্তুষ্ট হতে পারবে না। এটা আমার কাছে একটা গসিপ নিউজ মনে হয়েছে। হয়তো আপনারা 4 জন এনসিপি লিডারের সঙ্গে আলাপ করেছেন, তাদেরকে কোর্ট করেন, পারবেন? তাদের নাম বলেন, পারবেন তো না। যদি পারেন তাহলে আমি আমার কথা তুলে দেব, কিন্তু আপনি যেভাবে লিখেছেন আপনার পত্রিকা, যেভাবে ছাপা হয়েছে, এটাকে আমি আসলে রিপোর্ট আমি নিজেই বলি না। দেখুন, আমি নিজে টানা প্রায় 15-16 বছর রিপোর্টিং করেছি। একটা যে ছোট রিপোর্টার হয়তো ছিলাম, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা মানতাম। যদি আমরা না আনতাম, কোনো কমেন্ট না আনতাম, মানে একটা এই ধরনের সবই যদি মানে এই নির্ভরযোগ্য সূত্র, নাম প্রকাশ অনিচ্ছুক বলি আমরা, তখন আমাদের ওসময় আমি যার সঙ্গে কাজ করতাম মিস্টার তোয়াব খান, তিনি বলতেন যে দেখো ওরকম নির্ভরযোগ্য সূত্র, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র, যেগুলোকে বানিয়ে লেখে, এটা আমরাও বুঝি, আমার পাঠকরাও বুঝি। আমি রিকোয়েস্ট করবো প্রথম আলোর সম্মানটা আপনি রক্ষা করুন। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলি, আমি নিজে পার্সোনালি মনে করি বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনে আঘাত হবে না, একেবারেই হবে না। আর 3টা মন্ত্রিত্ব, এটা তো ইম্পসিবল। আর যদিও আঘাত হয়, যারা বিএনপির সঙ্গে আঘাত করে তারা এরই মধ্যে কিন্তু বেশ আতঙ্কে আছেন এই কারণে যে আঘাত করলে পরে নির্বাচনী জোট করলেন, সেখানে বিএনপি তার কোনো প্রার্থী দিলেন না, কারণ না দিলে পরে কি হবে, উনি দাঁড়াবেন। কিন্তু তাতে কি বিএনপি যারা সমর্থক অথবা বিএনপি যারা নেতা তারা বসে থাকবে নাকি? তারা দেখবে স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে। সেই স্বতন্ত্র প্রার্থীর কাছে এই সমস্ত ছোট দলের বড় নেতাদের মানে ভয়ঙ্কর রকম পরাজয় হবে, নাস্তানাবুদ হয়ে যাবেন আপনারা। যদি আপনারা ধানের শীষ পেতেন, যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারতেন, তাহলে আপনাদের একটা আশা ছিল। কিন্তু নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করলে খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। এর মধ্যে অধ্যাদেশ হয়ে গেছে যে ওই জোটের দলগুলিকে নিজের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। কাজে বিএনপির এই জোট আমি খুব একটা সম্ভাবনাময় দেখি না, যদি তারা করতে চান। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি আমার বক্তব্য, কিন্তু আমি যার দ্বারা অনুপ্রাণিত হয়েছি তিনি দেশের একজন নামকরা সাংবাদিক, জনাব মাহবুব কামাল, যুগান্তরে চাকরি করছেন এবং আমার মতন তিনি বিভিন্ন টেলিভিশন টক শোতে পরিচিত মুখ। অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন এবং টু দ্য পয়েন্টে, তার কথার ভিতরে অনেক দার্শনিকতা থাকে, সস্তা কোনো কথা নয়। তাই নিয়ে সাংবাদিকতা করার আগে রাজনীতি করেছেন, জাসদ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, ফলে তার যে বক্তব্য
সেই বক্তব্যের মধ্যে যেমন তার সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। কাজেই তার এই বক্তব্যকে ধারণ করা, প্রমোট করা, দেখা গেল আমাদের মতো একজন যারা বক্তা আছেন অনেক ক্ষেত্রে এটা সহায়ক হিসেবে কাজ করে। তো এই ভদ্রলোক অতি সম্প্রতি একটি পত্রিকার অনলাইন ভার্সন বা মাল্টিমিডিয়া সেকশন, নামকরা পত্রিকা কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সেকশন, এখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন। এখানে একটা কথা বলা আবশ্যক যে পত্রিকাগুলোর দুটো ভাগ থাকে, একটা হলো প্রিন্টার্স লাইন, প্রিন্টিং। তো প্রিন্টিংয়ে হয়তো এখানে 1 নম্বরে বাংলাদেশ প্রতিদিন আছে, 2 নম্বরে আছে সেই প্রথম আলো, 3 নম্বর হয়তো কালের কণ্ঠ, যুগান্তর বা সমকাল, এইগুলো এই 3টা পত্রিকার মধ্যে যে কোনো একটা। কিন্তু অনলাইনে কালের কণ্ঠ বাংলাদেশের 1 নম্বর, এবং তাদের যত ভিউ আছে, যত লোক অনলাইনে কালের কণ্ঠের ফটোকার্ড দেখে, তাদের ভিডিও দেখে, তাদের নিউজ দেখে, এক্ষেত্রে বাংলাদেশে কোনো পত্রিকা তো নয়, এমনকি কোনো টেলিভিশনও তাদের ধারে কাছে নেই। তাদের যে কোনো ভিডিও বাংলাদেশের মূলধারার টেলিভিশনগুলোর চাইতে বেশি ভিউ হয়। তো সেক্ষেত্রে জনাব মাহবুব কামালের যে ক্লিপটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, ওটা এরকম একটা ভাইরাল, মানে সেটা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাকে আবার ভাইরাল করে দিয়েছে শেয়ার করে। তো তিনি সেখানে বলেছেন যে লিখে রাখেন, এবং এটাই যে বিএনপি যে মনোনয়ন ঘোষণার বোধহয় সপ্তাহখানেক আগে তিনি এই কথাগুলো বলেছেন, এবং তার সঙ্গে বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেবও সেই অনুষ্ঠানে ছিলেন। তো তিনি বলছেন যে খুব দ্রুত অস্ত্র উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর হবেন, এবং এটা যে তারা অপারেশন চালাবেন, এটা অপারেশন সেই আগের সেই ক্লিন হার্টের মতো। এবং সেখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, তারপরে শেষে মাস্তানি ইত্যাদি যে অভিযোগগুলো আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, এর পরিপূর্ণ তালিকা গত 14 মাস বসে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি তারা তাকিয়ে আছে, ডিউটি পালন করছে না। অনেক ক্ষেত্রে তাদেরকে দেখলে ভুয়া বলা হচ্ছে, তারা মুচকি হাসছেন, অনেক ক্ষেত্রে তারা দৌড়ে গাড়িতে উঠছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল চরিত্র নয়। তারা যে কাজটি করছে একটা উদ্দেশ্য নিয়ে তারা মাঠটা ফাঁকা করে দিয়েছে, যেন বিএনপির যারা নেতাকর্মী তারা ফাঁদে পড়ে, এবং বিএনপি নেতাকর্মীরা সেই ফাঁদে পড়ে গেছে। ফলে কি হলো, এখন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন ক্লিন হার্টের নামে যদি অপারেশন চালায় তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এবং এই কাজটি করা হচ্ছে বা হবে যে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, এতে কোনো সন্দেহ নাই। আমি এতটুকুই শুনেছি, এর বাইরে হয়তো তিনি প্লাস মাইনাস অনেক কথা বলেছেন। আমি নিজেও গত সেই 14 মাস ধরে নানা রকম আশঙ্কা করছি। আমার কাছে কোনো অবস্থাতেই মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না বা বাস্তব মনে হচ্ছে না। সারা বাংলাদেশে মিলিটারির যারা সদস্য রয়েছেন, সেনাবাহিনীর সদস্য রয়েছেন, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছেন। ধরুন ঢাকা শহরে অনেক ক্ষেত্রে এনসিপির কিছু লোকজন বা কিছু শ্রমিক আন্দোলন এর ক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা সেখানে অবাধ্য হয়ে ওঠে এবং সেনাবাহিনীকে পাত্তা দেয় না। কিন্তু 99% ক্ষেত্রে গ্রাম অঞ্চলে সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর মতো শক্তি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নেই, পুলিশের নেই, এবং জনগণের তো প্রশ্নই আসে না। তারা যদি খালি একটা হাঁক দেয়, একটা ডাক দেয়, মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে সব কিছু। বোকরা সাপ আপনাকে কামড় দিতে হবে না, আপনার সামনে ফোনাটা তুলি যথেষ্ট, আর ফুস করার সাথে সাথে আপনার টুস হয়ে যাবে, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। কামড় দেওয়ার দরকার হবে না, দাঁড়িয়ে খালি আপনাকে একা দাঁড় করা হবে একটা রুমের মধ্যে, ও ফোনাটা তুলবে দাঁড়িয়ে করবে। সেনাবাহিনীর একই অবস্থা, ওই অস্ত্র কাঁধে নিয়ে আপনার সামনে গিয়ে শুধু দাঁড়াবে, চোখের দিকে চোখ তুলে খালি বলবে আপনার নাম কি, পরিচয় কি, মুহূর্তের মধ্যে খবর হয়ে যাবে। তো এই জিনিসটি থাকার পরেও
আর যেখানে তারা ঐতিহাসিক একটা ম্যান্ডেট পেয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, গুলি করার ক্ষমতা পেয়েছে, জেল দেওয়ার ক্ষমতা পেয়েছে, এই জিনিসগুলো কেন তারা টেম্পো স্ট্যান্ডে, কারণ বাজারে, পথে ঘাটে মাঠে, গরুর হাটে, গাবতলিতে এই শক্তিমত্তাটা কেন তারা প্রদর্শন করছেন না? এক। 2 নম্বর হলো যে তারা অনেক দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছেন, তাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটছে, এবং বিএনপির নেতাকর্মী বলেন, বিএনপির নেতাকর্মীর নাম ধরে বলেন, নাম ধারণ করে বলেন, বিএনপিকে বিক্রি করে বলেন, বা আওয়ামী লীগের লোকজন বহুল পাল্টে নতুন বিএনপি হয়ে বিএনপির কিছু লোকজন জামাতের লোকজন নিয়ে সারা বাংলাদেশে যে সকল ঘটনা ঘটাচ্ছে সেগুলো ইচ্ছে করলেই কিন্তু নিয়ন্ত্রণে আনা যেত। আর নিয়ন্ত্রণে না আনার কারণে বিএনপির যে সর্বনাশ হয়েছে, সেই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য বিএনপির আসলে কোনো হাতিয়ারই নেই, কোনো ওয়ে নেই, সে অসহায় হয়ে পড়েছে। মানে শুধু চেয়েছে দেখলাম তুমি চলে গেলে, এরকম। মানে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা 8,000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে। সো হোয়াট, 8,000 তো দূরের কথা, মানে 8 লাখ বহিষ্কার করলেও তো যারা অপকর্ম করবে তাদের কিছু আসে যায় না। তারা তো 15 বছর 20 বছর যাবৎ অভুক্ত আছে, এবং তারা জানে তারা মন্ত্রী হবে না, এমপি হবে না, কিচ্ছুই হবে না। তো এই সময়টাকে ব্যবহার করে যদি সারা জীবনে 20 বছরে তাদের যে লস হয়েছে এটা পুষিয়ে নিয়ে আরও 20 বছর বসে খাওয়ার মতো সুযোগ তারা পায়, কেন তারা এই কাজটা করবে না বলেন তো? অবশ্যই তারা করবে। এবং যারা এই কাজগুলো করছে তাদের কাছে জেলে যাওয়া, মামলার আসামি হওয়া, তারপরে পুলিশের পিটুনি খাওয়া, প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কিলগুতো খাওয়া, এগুলো তাদের কাছে ডাল ভাত। কাজেই তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, এবং এই কাজকর্মের ফলে পুরো বিএনপি মাহরুম হয়ে পড়েছে, অসহায় হয়ে পড়েছে। বিএনপির তো সব লোক মন্দ না, বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছে, বাস্তব অবস্থা বুঝেন, এরকম অনেক লোক আছে, কিন্তু পুরো বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা ইতিবাচক চিন্তা করেন তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন, মাহরুম হয়ে পড়েছেন। আর এই অবস্থাটা যে তৈরি হয়েছে মাহবুব কামালের মতে এটি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে করা হয়েছে। কেন করা হয়েছে? এখন আপনি চিন্তা করুন যে জামাত এবং বিএনপি এই দুটো মূলত রাজনৈতিক দল, শক্তিশালী। আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দল নয়, এখানে একটা তারুণ্য কাজ করছে, আবেগ কাজ করছে, একটা উদ্দীপনা কাজ করছে। ধরুন এই 3টি দল, এর মধ্যে বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক মেধা, যোগ্যতা, শক্তি, সাহস অলমোস্ট 50%, অর্ধেকটা নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ 15 বছরে। জেল দেওয়া, জুলুম দেওয়া, অত্যাচার দেওয়া, মেরুদণ্ড বলে কোনো কিছু আওয়ামী লীগ যতটুকু চেষ্টা করেছে রাখার, মানে থাকবে মেরুদণ্ড, এই মানে আশঙ্কা তারা রাখেনি। যে যাকে যেভাবে পারছে অপমান করে, জেলে নিয়ে, মার দিয়ে, মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, ধাওয়া দিয়ে, আর্থিকভাবে ক্ষতি করে রাজনৈতিক অঙ্গনের যত মেধা এবং যত শ্রম সব নষ্ট করে গেছে অর্ধেকটা আওয়ামী লীগ। এখন এই লোকগুলো একটা দুর্বল শরীর, আপনি চিন্তা করেন যে আপনার 1 মণ বোঝা বহন করার ক্ষমতা ছিল কোনো একটা সময়, তো এখন দেখা গেল যে রোগ ক্রান্ত হয়ে ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, এখন আপনি আসলে 20 কেজি ভার বহন করতে পারেন। কিন্তু এমন একটা পরিস্থিতি আসলো যেখানে আপনার ধারণ ক্ষমতা আছে 1 মণ মানে 40 কেজি, কিন্তু আপনার শরীরের সক্ষমতা এখন 20 কেজি, কিন্তু আপনার মাথায় চাপিয়ে দেওয়া হলো 50 কেজি বা 60 কেজি। দায়িত্ব বলেন, কর্তব্য বলেন, ভার বলেন, যা কিছু বলেন চাপিয়ে দেওয়া হলো। কি হবে? আপনি মরে যাবেন, আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন। বিএনপির অবস্থা, জামাতের অবস্থা ঠিক তদ্রূপ হয়েছে। মানে আওয়ামী লীগের অবর্তমানে তাদের যে চাপ তৈরি হয়েছে, যেভাবে বাঁধ ভাঙা জোয়ারের মতো অপরচুনিটিগুলো চলে আসছে, যে সমস্ত কর্পোরেট অফিসগুলো যে দেশ মালিকের সঙ্গে তারা দেখা করা তো দূরের কথা, তাদের ম্যানেজার লেভেলের লোকের সঙ্গে কথা বলতে পারতেন না, পরিস্থিতি এমন হয়ে গেছে সেই মালিকরা এখন এই জামাত এবং বিএনপি সেই নেতাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, তাদের দয়া দাক্ষিণ্য তারা কামনা করছেন। এর ফলে কি হলো, ওটার যে তাপ এবং চাপ, ভার, ওটা বহন করতে পারছে না। ফলে যে লোক কোনোদিন মার্সিডিজ গাড়িতে চড়েনি সে লাফ দিয়ে হেলিকপ্টারে চড়ে বসলো, যে লোক কোনোদিন যাকে বলা হয় হুন্ডায় চড়তে পারেননি তিনিও দেখা গেল প্রাডো, তারপর ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন।
যে লোক গত 15 বছরে ঠিক মতো একটা জামা কাপড় করতে পারেননি, তিনি এখন ইটন, তারপর ডানহিল, ক্যানালি, এই সমস্ত ব্র্যান্ডের গেঞ্জি, শার্ট, কোট, প্যান্ট এগুলো পরে বেড়াচ্ছেন। আর বিদেশ থেকে দামি দামি জুতা, সেই মরিচি, বালি, এই সমস্ত